আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ফিফা বিশ্বকাপের মঞ্চে আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক পূর্ণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার একক পারফরমেন্সে ৩-০ গোলের জয় নিয়ে বিশ্ব আসর শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিকে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে এমবাপ্পে জেতালেন ফ্রান্সকে। আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বমঞ্চে প্রত্যাবর্তনটা দারুণ করল নরওয়ে। বিশ্বকাপ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। কথা বলবো তার সঙ্গে। হাসিব, আপনাকে স্বাগত। ধন্যবাদ। হাসিব, প্রত্যাশিত জয় নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করলেন, সঙ্গে মেসির হ্যাট্রিক। কি বার্তা দিচ্ছেন মেসি? আসলে এমনটাই হওয়া উচিত এবং এমনটাই হওয়ার কথা ছিল, যদিও ইতিহাসটা একটু ভিন্ন ছিল। কারণ 1978 বিশ্বকাপে যখন প্রথমবার যখন আর্জেন্টিনা জেতে, তারপরে 4 বছর পরে বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা জয় পায়নি। আবার 86 বিশ্বকাপ দ্বিতীয়বার জয়ের পরে কিন্তু 90 বিশ্বকাপ শুরুটা আর্জেন্টিনা জয় পায়নি। তো সেই হিসাবে 26 বিশ্বকাপ জয়ের পরে 22 বিশ্বকাপ জয়ের পরে 26 বিশ্বকাপের শুরুতে আর্জেন্টিনার প্রথম ম্যাচটা অনেক কারণেই একটা হাই ভোল্টেজ এবং অন্যরকম একটা মাত্রা ছিল বা অন্যরকম একটা অবস্থায় ছিল। সেখান থেকে আসলে স্কালোনি যেই বুদ্ধিমত্তার এবং একই সাথে সাহসিকতার পরিচয় দিয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ যখন একাদশ শুরু হয়, সেখানে যে ফরমেশন ছিল সেই 4-3-3, সেটা কিন্তু আবার যখন মেসিকে উঠানো হয় তখন কিন্তু সাথে সাথে ফরমেশনগুলো চেঞ্জ হয়, অর্থাৎ 4-4-2। বলতে যাচ্ছে এই কারণেই যে স্কালোনি যেই সাহসিকতার পরিচয়টা দেখিয়েছেন এই যে চাপে থেকেও, সেটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি বলবো। হ্যাঁ, মেসির হ্যাট্রিক নিঃসন্দেহে এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা সিচুয়েশনে হ্যাট্রিক করা, ঠান্ডা মাথায় 3টা গোল করা, দেখেন প্রত্যেকটা গোলই দেখেন যথেষ্ট ঠান্ডা মাথায় করেছে। এবং আলজেরিয়ার ডিফেন্স যে কতটা নড়বড়ে সেটা একদম স্পষ্ট। স্পেশালি দ্বিতীয় গোলটা কোনোভাবে না, গোলরক্ষক বলটাকে ছেড়ে দিয়েছেন বা গ্রিপ করতে পারেননি, সেখান থেকে মেসি পিক করে ঠান্ডা মাথায় রাইট সাইড থেকে গোলটা করেছেন। এটাই আসলে একজন সর্বোচ্চ অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে এরকম ঠান্ডা মাথায় গোল হওয়াটাই স্বাভাবিক। এবং যে পারফরমেন্সটা মেসি দেখিয়েছেন, এটাই হচ্ছে বিশ্বকাপের সৌন্দর্যটা। এবং তার আগে যে ফ্রান্সের ম্যাচ ছিল, এমবাপ্পে দারুণ খেলেছেন, নরওয়ে ম্যাচ ছিল, আর্লিং হাল্যান্ডও দারুণ খেলেছেন, কিন্তু সব কিছুকে ছাপিয়ে যদি আপনি মোমেন্ট অফ দ্য ডে চিন্তা করেন, মোমেন্ট অফ দ্য ম্যাচ চিন্তা করেন, মেসির এই পারফরমেন্স এবং একই সাথে হচ্ছে আর্জেন্টিনার যে দলগত এবং স্কালোনি যে নৈপুণ্য, তার বুদ্ধিমত্তা কোচিংয়ের দিক থেকে, সেটা আসলে একদম স্পষ্ট। এবং এটাই আসলে বিশ্বকাপের সৌন্দর্যটা। এবং এখন আসলে আর্জেন্টিনা কিনে একটা বড় রকমের আশা করাই যায়, সবসময় থাকবে দর্শকদের সমর্থকদের, কিন্তু সেই আশাটা বা সেই মাত্রাটা আরও বেড়েছে নিঃসন্দেহে। আর এদিকে ফ্রান্সও বড় ব্যবধানে জিতেছে, লড়াইটা নিশ্চয়ই জমবে এবার। অবশ্যই এমবাপ্পের কথাটা আসলে একটু আগে কথা প্রসঙ্গে বলছিলাম যে এরকমই আসলে যেটা হয় যে দেখেন, সেনেগাল ফ্রান্সের ম্যাচ, সেখানে আসলে অনেক ইতিহাস ছিল। 2002 বিশ্বকাপের কথা গতকালকে থেকে বলা হচ্ছিল যে এবার লাস্ট ব্রাজিল বিশ্বকাপ জেতে। সেই সব হিসেব পরিসংখ্যান বিবেচনা করে আসলে যেমনটা প্রত্যাশা থাকে, যে ফলাফল গোলের সংখ্যার দিক থেকে, সেটা আসলে পারফেক্ট। এবং এমবাপ্পের যেই নৈপুণ্যটা দেখেন, আমরা ফরাসি ক্লাবে তার পারফরমেন্স দেখেছি, অন্যান্য ক্লাবে তার পারফরমেন্স দেখেছি, অনেক সমালোচনা হয়েছে। সেখান থেকে বিশ্বকাপের মঞ্চটা এমন একটা জায়গা, এটা আসলে সব প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা। সো এখানে আপনি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিজের পারফরমেন্সটাকে ধারাবাহিকভাবে ধরে রাখার চেষ্টা রাখতে পারেন, তাহলেই আসলে সব কিছু হবে। এবং এটাই আসলে এমবাপ্পে করে দেখিয়েছে। এখানে আসলে এমবাপ্পের কাছ থেকে আসলে এরকম একটা প্রজন্ম বা এরকম একটা প্লেয়ারের কাছ থেকে আসলে এমনটাই আশা করি, যারা কিনা এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত বলা হচ্ছে যে ফ্রান্স এবারে বিশ্বকাপেরও জয়ের একটা দাবিদার। এবং তারা যে দলটা গুছিয়েছে, যে দলটা এসেছে এই বিশ্বকাপে অংশ নিয়েছে, তারা আসলে এই রেসটাতে তারা টিকে থাকবে শেষ পর্যন্ত, এমনটা। এবং সেটা আসলে ধারাবাহিকতার শুরুটা আসলে আজকের ম্যাচ দিয়ে এবং এমবাপ্পের পারফরমেন্স দিয়ে, নিঃসন্দেহে। হাসিব, আপনাকে ধন্যবাদ। আমরা আবার স্টুডিওতে ফেরত যেতে যাচ্ছি। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা 3 দিন ধরে নারী শিশু সহ 9 জন অবস্থান করছে। এখনো পর্যন্ত তাদের বিষয়ে কোনো সমাধান হয়নি। একদিকে বিএসএফ, অন্যদিকে বিজেপি, মাঝখানে শূন্য রেখার খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে 9 জন মানুষ। এর আগে গত 14 জুন সকালে বিএসএফ 9 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে বিজিবির বাধায় তারা শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হয়। এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদেরকে ফেরত নিতে অস্বীকৃতি জানায়।
রাজধানীর যানজট কমাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ঢাকার ভেতরে থাকা 4টি আন্তনগর বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের আশা, এতে প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ কমবে এবং স্বস্তি ফিরবে যাতায়াতে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত অবকাঠামো নিশ্চিত না করে টার্মিনাল স্থানান্তর করলে নতুন ভোগান্তিও তৈরি হতে পারে। আমার পেছনের এই যানজটের অন্যতম প্রধান কারণ হচ্ছে আন্তনগর বাসের চাপ। এখান থেকে কিছুটা দূরেই গাবতলী বাস টার্মিনাল। সেখান থেকে অসংখ্য বাস প্রতিদিন বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ফিরেও আসে। এর কারণে এখানকার যে আশেপাশে এলাকা রয়েছে সেখানে তৈরি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভেতরে থাকা 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে শহরের বাইরে। গাবতলী, সায়দাবাদ, মহাখালী কিংবা গুলিস্তান থেকে ছেড়ে যাওয়া বাসগুলো টার্মিনাল ছাড়ার পরও বিভিন্ন পয়েন্টে যাত্রী উঠানামা করে। সেজন্য প্রতিনিয়ত সড়কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বাস। এই বাস্তবতা বিবেচনায় 4টি বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের প্রত্যাশা, আন্তজেলা বাসগুলোকে শহরের প্রান্তে সীমাবদ্ধ রাখা গেলে রাজধানীর অভ্যন্তরে অপ্রয়োজনীয় বাস চলাচল কমবে, একই সঙ্গে কমবে যানজটও। ওইখানে মনে করেন যে খোলামেলা জায়গা, অনেক জায়গা, মানুষের অসুবিধা হবে না। এখানে অল্প জায়গা, এখানে সমস্যা হবে। গাবতলীতে একটা সবসময় যানজটটা থাকবেই না, আমি আশা করি ইনশাল্লাহ। আমরা চাই যানজট ফ্রি এবং সহজে যাতায়াত হয় এমন জায়গায় যেন টার্মিনালটা হয়। এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও কিছু শর্তের কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। তাদের মতে নতুন টার্মিনালগুলোকে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, অন্যথায় রাজধানীর যানজট কমলেও যাত্রী ভোগান্তি বাড়তে পারে। যারা এটার সাথে সম্পৃক্ত তাদেরকে মাথায় রাখা এটা পালাই কর্মে এটাকে আস্তে আস্তে এটা নির্ধারণ করে স্থাপন করতে হবে। হুট করে লয়ে গেল, মানুষকে বিপদে পড়লো, এরকম যাতে না হয়। যাত্রী তো টার্মিনালেই যাবে। আমরাও চাই যে শহরের কাউন্টার সব টার্মিনাল কেন্দ্রিক হোক, কারণ শহরে প্রচুর খরচ। সায়দাবাদের এই বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হচ্ছে কাঁচপুরে। এছাড়া গুলিস্তান, ফুলবাড়িয়ার যেই টার্মিনাল রয়েছে সেটি কেরানীগঞ্জে, মহাখালী টার্মিনাল পূর্বাচলে এবং গাবতলী টার্মিনাল স্থানান্তর করা হচ্ছে হেমায়েতপুরে। দীর্ঘদিনের এই আলোচিত উদ্যোগ যদি বাস্তবায়ন করা যায়, ঢাকার যানজট নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সকলে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। উদ্বোধনের পর 3.5 বছর পার হলেও এখনো চালু হয়নি মাদারীপুরে প্রায় 12 কোটি টাকা ব্যয় নির্মিত ট্রমা সেন্টার। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এছাড়া নিরিবিলি স্থানে হওয়ায় বর্তমানে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে সেন্টারটি। মাদারীপুরের শিবচরে 11 কোটি 96 লাখ টাকা ব্যয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে নির্মাণ করা হয় ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। 2022 সালের নভেম্বরে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেন্টারটি উদ্বোধন করেন, তবে এখনও চালু হয়নি এটি। মূলত পদ্মা সেতু সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য নির্মাণ করা হয় ট্রমা সেন্টারটি। কিন্তু জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট না থাকায় এখনও এটির কার্যক্রম শুরু হয়নি। সংশ্লিষ্টদের দাবি, ট্রমা সেন্টারের জন্য 2 জন আবাসিক মেডিকেল অফিসার সহ 14 জন চিকিৎসক, সেবিকা ও টেকনিশিয়ান সহ মোট 34 জন থাকার কথা, কিন্তু গত 3.5 বছরে একজনকেও নিয়োগ দেওয়া হয়নি। প্রধান সমস্যা যেটা জনবলের যদি এখানে পদায়ন হয়, ডাক্তার সহ, নার্স সহ অন্যান্য জনবল পেলে আমরা তখন পুরোদমে ট্রমা সেন্টারটি চালু করতে পারবো এবং শিবচরবাসীকে তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো বলে আশা করছি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন বন্ধ পড়ে থাকায় এখন মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে সেন্টারটি। নিরাপত্তা কর্মী না থাকায় সেখানকার বৈদ্যুতিক ও স্যানিটারি সামগ্রী সহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। হাই রোডের বাসে অ্যাক্সিডেন্ট করলে মনে করেন সাথে সাথে এখানে যদি এটা উদ্বোধন হইতো, এটার সাথে সাথে আনা যেত। আনা গেলে দেশের সবারই এটা হুঁকারি হতো। এই যে চোরে ধরে সব মাল সামানা নিয়ে গেল, কত কোটি কোটি টাকার মাল ওই ছিল, আবার এই জিনিসটা নাই। মানে যেইভাবে আমাকে জিনিসটা আমরা চাই তাড়াতাড়ি হলে আমাকে খুব সুবিধা হবে। এত বড় একটা হাসপাতাল থাকা সত্ত্বেও এটার কার্যক্রম চালু হয় নাই। সরকার যদি এই হাসপাতালটি চালু করে দেয়, তাহলে এই হায়ার যত রোগী আছে, রোগীটি এখানে দ্রুত চিকিৎসা নিতে পারবে। জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমির হোস্টেলে থাকা ৮ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। নিহত স্কুল শিক্ষার্থী মেহেদী হাসান রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারের জিয়া উদ্যানের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় কলেজ হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে নামে স্থানীয়রা। শিক্ষার্থী মেহেদী হাসানকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে বিক্ষোভ করে এলাকাবাসী। সন্ধ্যার পর থেকে রাত 12:30 পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ ও হামলা ভাঙচুর চালানো হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি ঘোষণার পরও লেবাননে থামছে না ইসরায়েলি হামলা। আর এই হামলা না থামালে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের কথা বলা হলেও ইসরায়েল তা মানতে নারাজ। এতে করে চুক্তি নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তির দ্বিতীয় ধাপের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার ফ্রান্সে G7 সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আবারও খেলার খবর। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 মিশনে মাঠে নামছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ চট্টগ্রামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ শুরু দুপুর 2টায়। স্বাগতিক স্কোয়াডে যোগ দিয়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পাওয়া অধিনায়ক লিটন দাসও আছেন দলে। বাংলাদেশের পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। অন্যদিকে মিচেল মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়া দলে আছেন ট্রাভিস হেড, অ্যাডাম জাম্পা এবং কুপার কনলি। নারী টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে দারুণ শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ এবার অস্ট্রেলিয়া। লিডসে খেলা 3:30টায় অজিদের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার কঠিন পরীক্ষা দিতে হবে মারুফা আক্তাদের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।